আচ্ছা, তাহলে আমরা অ্যান্সারটা কি দেখতে পাচ্ছি একটু খেয়াল করো। তোমরা কি এখন শুনতে পাচ্ছ? হ্যাঁ, তাহলে আমাদের অ্যান্সারটা আমরা কত পেলাম? সমচ্ছেদ বিন্দু একক 5000 একক আমরা এটা পেলাম। তো স্যার এটা দেখেন তো। আচ্ছা, তাহলে আমরা অ্যান্সারটা কি দেখতে পাচ্ছি একটু খেয়াল করো। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা অ্যান্সার সমচ্ছেদ বিন্দু একক কত পেলাম? 5000 একক। তাহলে আমরা এটার অ্যান্সার কত পেলাম? 5000 একক। তাহলে আমরা সমচ্ছেদ বিন্দুটা বুঝতে পারলাম। এরপরে দেখো আমাদের গ নম্বর কোশ্চেনে কি বলেছিল। গ নম্বর কোশ্চেনে আমাদের বলা ছিল এরকম যে, আমি আবারও বলছি যে প্রশ্নটা এরকম ছিল যে 20,000 টাকা যদি কোম্পানি মুনাফা অর্জন করতে চায় তাহলে সমচ্ছেদ বিন্দু অপেক্ষা কয়টি বেশি পুতুল বিক্রি করতে হবে। তার মানে এখানে কি বের করতে হবে? আমি বলেছিলাম প্রয়োজনীয় বিক্রয় একক। তাহলে আমাদের সূত্রটা এরকম লিখে নেই, প্রয়োজনীয় বিক্রয় এককের সূত্র। তাহলে আমাদের সূত্রটা কি ছিল? আগের মতোই স্থির ব্যয় বা স্থায়ী ব্যয়। স্থির ব্যয় যোগ হচ্ছে এটার সাথে যোগ করব কি? মুনাফা। এরপর দেখো এখানে একক প্রতি বিক্রয় মূল্য বিয়োগ হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। এটাও একক প্রতি, তাই লিখলাম না, পরিবর্তনশীল ব্যয়। পরিবর্তনশীল ব্যয়। তো আমরা আবার সূত্রটি বলছি যে প্রয়োজনীয় বিক্রয় এককের সূত্র কি? স্থির ব্যয় প্লাস হচ্ছে কি? মুনাফা ডিভাইডেড হচ্ছে একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। তো আমরা সবাই কি বুঝতে পারছি? তো একটু দেখি। তো এখন আমরা মান বসাই। দেখো মান বসাও। তাহলে স্থির ব্যয়, স্থির ব্যয় আমাদের কত দেওয়া আছে? 1 লক্ষ টাকা। এখানে 1 লক্ষ লিখলাম। আর মুনাফা, আমাদের মুনাফা কোথায় পাবো? এটা কিন্তু উদ্দীপকে দেওয়া নেই, আমাদের কোশ্চেনে দেওয়া ছিল। তো আমাদের কোশ্চেনে কত দেওয়া ছিল? আমাদের কোশ্চেনে 20,000 টাকা দেওয়া ছিল, মেবি, হ্যাঁ 20,000 টাকা। তো 20,000 টাকা আমরা মুনাফা হিসাবে দেখাবো। আর একক প্রতি বিক্রয় মূল্য আমাদের আগে যা ছিল অর্থাৎ 100 টাকা। এখান থেকে পরিবর্তনশীল ব্যয় অর্থাৎ ক্রয় মূল্য যেটি দেওয়া আছে সেটিকে আমরা পরিবর্তনশীল ব্যয় হিসাবে ধরবো। তো আমাদের এখানে 1,20,000 এখানে হবে। আর এখানে আমরা যদি বলি যে এখানে কত হয়? 20 টাকা। তাহলে 1,20,000 এটাকে আমরা 20 দিয়ে কি করব? ভাগ করব। তাহলে আমাদের কত আসবে? দেখো 6,000 টাকা। অর্থাৎ এখানে 6,000 টাকা লিখব না, একক। তার মানে যদি আমরা 20,000 টাকা লাভ করতে চাই তাহলে কিন্তু আমাদের 6,000 একক পণ্য কি করতে হবে? বিক্রি করতে হবে। প্রয়োজনীয় বিক্রয় একক হচ্ছে, যা আমরা বুঝতে পারলাম, 600 একক। তো আমরা 600 একক এটা বুঝতে পারলাম। তো এখন আমরা 600 একক এতটুকু বুঝলাম। যে তাহলে এখন আমাদের কোশ্চেনে আবার একটু চলে যাই। যদি আমাদের কোশ্চেনটি এরকম দেওয়া থাকে যে, আমার কোশ্চেনে বলা ছিল, কি বলা ছিল? যে যদি একটা প্রতিষ্ঠান 20,000 টাকা মুনাফা অর্জন করতে চায় তাহলে সমচ্ছেদ বিন্দু অপেক্ষা তার কয়টি পুতুল বিক্রি করতে হবে। তাহলে আমরা গ নাম্বার কোশ্চেনে পেয়েছিলাম কত? খেয়াল করো, এটা কমেন্টস অবশ্যই লিখতে হবে। গ নাম্বারে আমরা পেয়েছিলাম 5,000 একক। এবং ঘ নম্বর কোশ্চেনে দেখতে পেলাম যদি আমি 20,000 টাকা লাভ করতে চাই তাহলে আমার 6,000 একক পণ্য বিক্রি করতে হবে। পণ্য বিক্রি করতে হবে, তার মানে কত একক বেশি এখানে বলছে? তার মানে 1,000 একক পণ্য বেশি বিক্রি করতে হবে। তাহলে আমরা মন্তব্যতে কি লিখব? যদি কোম্পানি 20,000 টাকা লাভ করতে চায় তাহলে তাকে
৬,০০০ একক পণ্য বিক্রি করতে হবে, অর্থাৎ তাকে সমচ্ছেদ বিন্দু থেকে ১,০০০ একক পণ্য বেশি বিক্রি করতে হবে। তার মানে আমরা বুঝতে পারলাম যে ১,০০০ একক পণ্য তাকে বেশি কি করতে হবে, বিক্রি করতে হবে। এটাই ছিল আমাদের এই উদ্দীপকের এই কথা। তো দেখো আরেকটু কথা বলে নেই যে এখানে অনেক সময় এই স্থায়ী ব্যয় না বলে থাকতে পারে যে কোম্পানির মোট ব্যয়, কোম্পানির মোট ব্যয় বললেও কি স্থায়ী ব্যয় ধরবো, স্থায়ী ব্যয় বলা থাকতে পারে, কোশ্চেনের মধ্যে মোট ব্যয় বলা থাকতে পারে। তো তার মানে হচ্ছে এটি কি স্থায়ী ব্যয় বা মোট ব্যয় হিসাবে ধরবো, এরকম কিন্তু কোশ্চেনের মধ্যে থাকতে পারে, দেখে নিবে, ঠিক আছে। তো যাই হোক, এরপরে আমরা আর একটা অঙ্কে যাব। অঙ্কটা হচ্ছে যে এখানে আরও একটা তোমাদের জন্য আরেকটা অঙ্ক দেওয়া হয় বা অনেক সময়ই এই অঙ্কটা ঘুরে ফিরে আসে, আমি করাইছি, তারপর হচ্ছে তোমাদের সুবিধার্থে আর একটা অঙ্ক আমি বলে দিচ্ছি, যেটা হচ্ছে পুষ্প চাকমা লিমিটেড, অর্থাৎ তোমাদের সবার কাছে বই আছে, বইয়ে দেখে নিবে একটু যে আমাদের বরিশাল বোর্ড 2016 এখানে একটা কোশ্চেন ছিল, এই কোশ্চেনটা আমি একটু তোমাদেরকে সলভ করে দিব। সময়ের কারণে আমি এখানে লিখে দিতে পারছি না, তো আমরা এই অঙ্কটা সলভ করে নিব। তো দেখো এখানে কোশ্চেনটা কি আমি একটু বলে দিচ্ছি যে পুষ্প চাকমা লিমিটেডের 2015 সালের 1 জানুয়ারিতে নগদ জমা ছিল, এখানে নগদ জমা ছিল 15,000 টাকা। আর 2015 সালের আর্থিক কিছু আরও তথ্য দেওয়া আছে। নিট মুনাফা দেওয়া আছে 45,000 টাকা, অবচয় দেওয়া আছে 30,000 টাকা, প্রাপ্য হিসাব বৃদ্ধি দেওয়া আছে 20,000 টাকা, মজুত পণ্য হ্রাস দেওয়া আছে 25,000 টাকা, চলতি দায় হ্রাস 20,000 টাকা, যন্ত্রপাতি ক্রয় 1,50,000 টাকা দেওয়া আছে, সাধারণ শেয়ার ইস্যু 20,000 টাকা, অধিহার সহ 1,70,000 টাকা, নগদ লভ্যাংশ 30,000 টাকা, এটুকু আমার দেওয়া আছে। তো এখন কোশ্চেন হচ্ছে 2015 সালে পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ নির্ণয় করো। তার মানে গ নাম্বার কোশ্চেনে আমাকে বের করতে বলা হয়েছে পরিচালন কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহ, পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ, নিট নগদ প্রবাহ। তো পরিচালন কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহ কিভাবে নির্ণয় করে সেটি আমরা দেখব। তো দেখো পরিচালন কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহ যদি বের করতে বলে তাহলে আমাদের কি জানা আছে কিভাবে করতে হয়, আমাদের ফরম্যাটটা কি ছিল, টাকার ঘর দুটি করব, বিবরণ টাকা টাকা। তো এখানে এই ঘরগুলো করব। দেখো আমরা লিখব ফার্স্ট, আমি বলছিলাম পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ বের করতে গেলে আমাকে প্রথমেই লিখতে হবে নিট মুনাফা। কি লিখতে হবে, নিট মুনাফা, এখানে বিবরণ টাকা টাকা। তো ফার্স্ট লিখতে হবে নিট মুনাফা, ফার্স্ট নিট মুনাফা। তো আমাদের নিট মুনাফা কোশ্চেনে দেওয়া আছে। দেখো 2015 সালের নিট মুনাফা 45,000, এটা কোন কলামে লিখতে হয়, লাস্ট কলামে লিখতে হয়। তোমাদের এই অঙ্কটা বরিশাল বোর্ড 2016 সালে আসছে, সেটি আমি তোমাদেরকে সলভ করে দিচ্ছি, তোমরা বই দেখে মিলিয়ে নিবে। তো আমাদের নিট মুনাফা কত, 45,000, ফার্স্ট অন লিখতে হবে। তারপরে আমি বলেছিলাম অবচয় লিখতে হয়, অবচয় অলওয়েজ কি করতে হয়, যোগ করতে হয়। তো ফার্স্ট আমরা অবচয় যোগ, যোগ কি লিখবো, অবচয়, অবচয় হ্রাস পাক বৃদ্ধি পাক সব সময় কি যোগ করতে হবে। তো অবচয় কত, 30,000, আমরা এটা কি করে নিব, সরি এটা প্রথম কলামে লিখবো, লাস্ট 30,000 এখানে লিখব, পরে আমরা যোগ করব। এরপরে আসো আবার বলছিলাম যে পরিচালন কার্যক্রমের মধ্যে কোন কোন বিষয় আসে, নিট মুনাফা আগে, তারপরে হবে অবচয়, তারপরে চলতি সম্পদ, তারপরে চলতি দায়। তো আমরা এখন দেখব চলতি সম্পদ কি আছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি প্রাপ্য হিসাব বৃদ্ধি, প্রাপ্য হিসাবটা আসলে কি, চলতি সম্পদ। তো প্রাপ্য হিসাব যদি বৃদ্ধি পায় তাহলে আমরা কি করব, বিয়োগ করব। তো প্রাপ্য হিসাব, তো প্রাপ্য হিসাব আমার কত আছে, প্রাপ্য হিসাব বৃদ্ধি পেয়েছে, এখানে সরাসরি উল্লেখ করে দিয়েছে। প্রাপ্য হিসাব কেন বৃদ্ধি পেলে কেন মাইনাস করব সেটাও কিন্তু তোমাদেরকে বলে দিয়েছি। তো 20,000 এটা আমরা কি করে নিব, মাইনাস করে নিব। এরপরে মজুত পণ্য হ্রাস, এটা কি করব, প্লাস মজুত পণ্য হ্রাস।
তো মজুদ পণ্য যদি হ্রাস পায় তখন আমরা কি করব? প্লাস করব। অর্থাৎ আমি তোমাদেরকে একটা সহজ সূত্র লিখে দিয়েছিলাম, যদি মনে করো প্রতিষ্ঠানের ব্যয় হচ্ছে, ব্যয়গুলোকে যোগ করতে হবে, আয়গুলোকে কি করতে হবে? বিয়োগ করতে হবে। একটু উল্টো চিন্তা করতে হবে। তার মানে এখানে আরেকটা জিনিস আছে যে চলতি দায় হ্রাস। চলতি দায় যদি হ্রাস পায় তখন মাইনাস করতে হয়। চলতি দায় হ্রাস, তার মানে চলতি দায় হ্রাস মানে কি? উল্টো চিন্তা করতে হবে। মজুদ পণ্য হ্রাস যদি প্লাস হয়, চলতি সম্পদ যদি হ্রাস পায় সেক্ষেত্রে প্লাস হয়, তার মানে চলতি দায় হ্রাস মানে কি? এটা মাইনাস হবে। তার মানে এখানে তোমাদের চলতি সম্পদ, চলতি দায় এগুলো কিন্তু চিনতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কত? 20,000। তার মানে এই 20,000 আমরা কি করব? মাইনাস করব। তো দেখো আমাদের ক্যালকুলেশন করলে, আর এখানে আমাদের কিছু নেই। অনেক সময় আসে যে আসবাবপত্র অর্থাৎ স্থায়ী সম্পদ বিক্রয়জনিত লাভ বা ক্ষতি অনেক সময় আসে, তো সেক্ষেত্রে আমাদের এখানে নেই। তো এখন দেখবো এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস। তার মানে এখন প্লাস মাইনাস করার পর দেখবো আমাদের আসলে কি প্লাসের ফিগার আসে না মাইনাসে আসে। তার মানে দেখো প্লাস মাইনাস করার পর এখানে আসছে 15,000, তার মানে কি 40,000, এখানে 50, তাহলে 55,000। 40,000 থেকে অর্থাৎ 55,000 থেকে 40,000 মাইনাস করলে আসে কত? 15,000। এটা প্লাস আসছে যেহেতু, এই আগে ছিল নিট মুনাফা 45,000, সেহেতু আমি এখানেও যেহেতু প্লাস, তাহলে এই প্লাসের সাথে প্লাস কি করব? প্লাস করে নিব। তার মানে এখানে কত হয়? 60,000। কত হয়? 60,000। এই যে 60,000 টাকা আমার আসলো, এই 60,000 টাকায় আমার হচ্ছে পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ। এটাই হচ্ছে পরিচালন কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহ। আমরা সবাইকে বুঝতে পেরেছি যে আমরা আবার বলছি পরিচালন কার্যক্রমের মধ্যে কোন কোন বিষয় আসে। ফার্স্ট নিট মুনাফা কোশ্চেনে দেওয়া থাকবে, এরপর অবচয়, হ্রাসপাক, বৃদ্ধিপাক সবসময় প্লাস। এরপরে যদি আমি বলি চলতি সম্পদ, চলতি সম্পদ যেগুলো আছে বৃদ্ধি পেলে মাইনাস, চলতি সম্পদ হ্রাস পেলে প্লাস, এবং চলতি দায় হ্রাস পেলে মাইনাস, চলতি দায় বৃদ্ধি পেলে প্লাস। তো এতটুকু করার পর দেখবো আমাদের প্লাস মাইনাস হয়েছে কিনা। করার পর যদি প্লাস মান আসে সেক্ষেত্রে নিট মুনাফার সাথে যোগ করব, যদি মাইনাস আসে তাহলে মাইনাস করব। তারপরে যে অ্যান্সারটি আসবে সেটি হচ্ছে পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ। আশা করছি সবাই বুঝতে পেরেছ। এরপরে আমরা পরের কোশ্চেনে বলছে যে সমাপনী নগদ নির্ণয় করো, এবং সমাপনী নগদ কিভাবে আমাদের নির্ণয় করতে হয় আমরা সেটা দেখব। সমাপনী নগদ, তো সমাপনী নগদ একটু খেয়াল করো সবাই। সমাপনী নগদ বলছে যেহেতু, তার মানে পুরো নগদ প্রবাহ বিবরণী তৈরি করতে হবে। সবার কি মনে আছে যে নগদ প্রবাহ বিবরণী যখন আমি বলেছিলাম তখন 3টা স্টেপ আছে। কয়টা স্টেপ? 3টা স্টেপ। কি কি স্টেপ? ফার্স্ট পরিচালন কার্যাবলী, দ্বিতীয় বিনিয়োগ কার্যাবলী, তৃতীয় অর্থায়ন কার্যাবলী। গ নম্বরে কিন্তু আমরা পরিচালন কার্যাবলী সেটি করে ফেলছি। তো এখন আমাদের আর 2টি স্টেপ আছে, তো সেই 2টি স্টেপ। তার মানে এখানে আমরা স্টেপে আমরা এই যেটা করতেছি সেটা কি করব? নগদ প্রবাহ বিবরণী। এটার নাম হচ্ছে নগদ প্রবাহ বিবরণী। নগদ প্রবাহ বিবরণী। তোমাকে যদি বলে সমাপনী নগদ উদ্বৃত্ত বের করো, তার মানে বুঝতে হবে নগদ প্রবাহ বিবরণী বের করতে হবে। তো নগদ প্রবাহ বিবরণীটা আমরা বের করে নিই। তো সেক্ষেত্রে একই রকমেরই ঘর করব, এখানে টাকার ঘর 2টি করব, বিবরণ 1টি। তো বিবরণ টাকা টাকা, তো এটা দেখছি। তো বিবরণ দেখো ফার্স্ট আমরা কি ছিল? আমরা বলেছিলাম পরিচালন কার্যক্রম, যেহেতু আমরা গ নম্বরে করেছি ওইটার অ্যান্সার লিখে দিব। তো গ হাতে পাই বা পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ যেটা আমরা পেয়েছি ওটা ফার্স্ট লিখব। পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ। তো পরিচালনে আমরা কত পেয়েছি? আমরা 60,000 পেয়েছিলাম মেবি, হ্যাঁ 60,000 টাকা পেয়েছিলাম, সেটা আমি লাস্ট কলামে লিখে দিব। তো 60,000 একটা আমাদের করা হয়ে গেছে। এখন কি কাজ করব? এখন হিডিং দিব বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ। বিনিয়োগ কার্যক্রম হতে।
আচ্ছা, এতটুকু লিখবেন। বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ আমরা যেটা করব সেটা কি, বিনিয়োগের মধ্যে কি কি আসে? আমি আবার বলছি, বিনিয়োগের মধ্যে আমাদের আসবে হচ্ছে স্থায়ী সম্পদ, শুধুমাত্র স্থায়ী সম্পদ ক্রয় এবং স্থায়ী সম্পদ বিক্রয়। আমরা দেখব আমার কোশ্চেনে স্থায়ী সম্পদ ক্রয় আছে কিনা বা বিক্রয় আছে কিনা। যদি ক্রয় হয় তাহলে আমরা কি করব, ক্রয় হলে মাইনাস করব, বিক্রয় হলে প্লাস করব। তো দেখো আমাদের কোশ্চেনে আমরা কি দেখতে পাচ্ছি, যন্ত্রপাতি ক্রয়, যন্ত্রপাতিটা স্থায়ী সম্পদ, তাহলে এখানে লিখতে পারি যন্ত্রপাতি ক্রয়। ক্রয় মানে কি, মাইনাস। তো এখানে মাইনাস আমরা কত করব, 15,000। তো 15,000 একটা মাইনাস। ক্রয় করলে কি টাকা চলে যায় না টাকা আসে? ক্রয় করেছি ফলে আমার সম্পদ বাড়ছে, বাট আমার নগদ টাকা কমে গেছে, এজন্য আমি কি করব, মাইনাস। তার মানে এখানে লিখব আমাদের এখানে মাইনাস ফিগার একটাই আছে, শুধু একটাই লিখলাম। এরপরে দেখো আমাদের আরেকটা কার্যক্রম আছে, অর্থায়ন। লিখলাম অর্থায়ন কার্যক্রম। অর্থায়ন কার্যক্রম হতে, তো অর্থায়ন কার্যক্রমের মধ্যে আমাদের কি কোন বিষয় আসে, কি বলেছিলাম আমরা এর আগেরগুলো ক্লাসগুলোতে, কি বলছিলাম, শেয়ার, লভ্যাংশ যদি থাকে। তো দেখো আমাদের কোশ্চেনে আমরা দেখতে পাচ্ছি এই সাধারণ শেয়ার ইস্যুর সামনে লেখা আছে 20,000 টাকা অধিহার সহ। অনেকেই বলে যে স্যার এই 20,000 টাকা অধিহার সহ এটাও কি এটার মধ্যে আসবে? না, আমাকে দেখতে হবে মূল টাকা কত। দেখো মূল টাকা দেওয়া আছে, এটা সহই বলা হয়েছে 1,70,000। এখানে আর কোনো কাজ করতে হবে না, এখানে 20,000 টাকা প্লাস মাইনাস এগুলো কিচ্ছু করতে হবে না, অর্থাৎ যে মূল টাকাটা দেওয়া আছে সে টাকাটাই আমরা এখানে নিব। তো অর্থায়ন কার্যক্রমের মধ্যে আমাদের যেটি দেওয়া আছে সাধারণ শেয়ার ইস্যু, স্পষ্ট করে বলা আছে সাধারণ শেয়ার ইস্যু। সাধারণ শেয়ার ইস্যু। তো সাধারণ শেয়ার ইস্যু মানে কি, বিক্রয়। ইস্যু মানে কি, বিক্রয়। বিক্রয় করলে কি টাকা পাওয়া যায়, তা পাওয়া গেলে কি প্লাস। তো 1,70,000 আমরা এটা প্লাস করব। এরপরে আমাদের আরেকটা এন্ট্রি দেওয়া আছে নগদ লভ্যাংশ। নগদ লভ্যাংশ, এখন বলতে পারো স্যার এখানে তো শুধু বলা আছে নগদ লভ্যাংশ, এটা কি প্রদান করেছে নাকি প্রাপ্তি হয়েছে? তার মানে আমাকে বুঝতে হবে লভ্যাংশ, অর্থাৎ কোম্পানি সবসময় কি করে, লভ্যাংশ দিয়ে থাকে। ওকে, এই জন্য আমরা এখানে লভ্যাংশ প্রধান লিখবো, ঠিক আছে। যেহেতু লভ্যাংশ শুধু নগদ লভ্যাংশ লিখলেও হতো, তার মানে এটা মাইনাস করতে হবে, এই জন্য প্রধান। এই জন্য আমি তোমাদের সুবিধার্থে প্রধান দিয়ে দিয়েছি। তো এখানে কত, 30,000 টাকা আসছে। তো 30,000 টাকা আমরা এখান থেকে মাইনাস করব, তাহলে আমাদের কত আসে, 1,40,000 টাকা আমাদের এখানে আসে। তো 1,40,000 প্লাস আসছে। তাহলে আমরা তিনটা অ্যামাউন্ট পেয়ে গেলাম, পরিচালন, বিনিয়োগ, অর্থায়ন। তো এখন দেখো আমরা দুইটি প্লাস একটি মাইনাস, তাহলে যোগ বিয়োগ করার ফলে আমাদের কি হয়, তো 50,000 টাকা এটা প্লাস ফিগারে চলে আসে। এটা ক্যালকুলেশন করলে আমরা দেখতে পাবো যে কত আসবে, 50,000 টাকা। 1,00,000, এখানে কিন্তু 1,50,000, আমি 15,000 লিখছি, সরি। তো 1,50,000 হবে। যন্ত্রপাতি ক্রয় হবে 1,50,000, আমি একটু ভুল লিখেছিলাম। তো 1,50,000 হবে। তো 1,50,000 একটু খেয়াল করো, তাহলে আমরা যদি প্লাস মাইনাস করি তাহলে আমাদের কত আসে, তাহলে 10, হ্যাঁ ঠিক আছে। তাহলে 50,000 আমাদের অ্যান্সার কত আসবে, 50,000। অর্থাৎ এখানে কি দেখো, এটা কি প্লাস বের হয়েছে না? হ্যাঁ, তাহলে আমরা লিখতে পারি নিট নগদ বৃদ্ধি। যদি প্লাস বের হয় তাহলে আমরা কি লিখব, বৃদ্ধি লিখব। এখন আসো আমাদের কোশ্চেনে 2015 সালের 1 জানুয়ারিতে নগদ জমা ছিল 15,000। 1 জানুয়ারিতে না মানে প্রারম্ভিক, 1 জানুয়ারিতে মানে কি প্রারম্ভিক, তার মানে প্রারম্ভিক হলে কি যোগ করতে হবে। তাহলে আমরা লিখে নেই প্রারম্ভিক, যেহেতু আমাদের বলছে তাহলে আমরা যোগ করব। তো ফার্স্ট যোগ করলে আমাদের কি হয়, তো আমরা যোগ করে নেই প্রারম্ভিক নগদ বা প্রারম্ভিক উদ্বৃত্ত। তো প্রারম্ভিক উদ্বৃত্ত আমাদের কোশ্চেনে আছে 15,000। তো এই 15,000 আমরা কি করব, যোগ করব। যোগ করলে আমাদের কত হয়, 65,000। এই 65,000 কিন্তু আমাদের অ্যান্সার, অর্থাৎ সমাপনী নগদ উদ্বৃত্ত। সমাপনী নগদ
উদ্বৃত্ত, এটি কিন্তু আমাকে বের করতে বলা হয়েছে যে প্রতিষ্ঠানের সমাপনী নগদ উদ্বৃত্ত বের করো। তো এটাই কিন্তু আমি বের করেছি। তো সমাপনী নগদ আমাদের কত বের হয়েছে? 65,000 টাকা। তো এই ছিল আমাদের এই অঙ্ক, এটাই আমাদের সমাধান হয়েছে নগদ প্রবাহ বিবরণী। আমরা 3টে স্টেপে শেষ করলাম। তো এখান থেকে অবশ্যই পরীক্ষায় আসবে। তো নেক্সট, আজকে তো ক্লাসটা ছিল না, তারপরও তোমাদের ক্লাসটা নিলাম, শিডিউল ক্লাস ছিল না। তো আবার মঙ্গলবারে ক্লাস হবে 4টার পরে। তো অবশ্যই ক্লাসগুলোতে অ্যাটেন্ড করবে। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ। শেষ তো করছি।